আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওর প্রতি আমার ইমোশনটা একটু ডিফারেন্ট। সো আমি খুব কনফিউজ ছিলাম যে এটা কি আসলে একটা ইনফ্যাচুয়েশন বলতে মানুষ যেটা বোঝে। তো 3 দিনের মাথায় আমি আমার বাবাকে গিয়ে বলেছিলাম। আপনার এটাই ফার্স্ট লাভ ছিল ফলো? অ্যাবসলিউটলি। ট্র্যাক রেকর্ড খুব ক্লিন, একদম ক্লিন। তো বেসিক্যালি এর মধ্যে হয়েছে কি, আমার পলিসিস্টিক ওভারি সিনড্রোম ধরা পড়ে। যখনই ডাক্তারের কাছে যেতাম আমার ওভারিয়ান কন্ডিশন খুবই বাজে ছিল, মানে এবং ডাক্তাররা ডিক্লেয়ারই করেছিলেন যে আমি কখনোই মা হতে পারবো না। সো এর মধ্যে আমি একটা রিলেশনশিপে জড়িয়ে গেছি এবং তখন আমার কাছে মনে হয় যে আমি কি একটা খুবই ভালো মানুষকে ঠকাবো আমার লাইফে। ঠকাবো বলতে কি, বঞ্চিত করা, কারণ প্রত্যেকে তো একটা সংসার বলতে একটা ওয়াইফ কিছু বাচ্চা নিয়ে চিন্তা করে। 14ই অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমরা লাইফস্প্রিং এর প্রথম সামিটটা অ্যারেঞ্জ করছি এবং যেটা টাইটেল হচ্ছে ফ্যামিলি ফার্স্ট। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ একটি ভিডিওতে। আর যে মানুষটি আমার সামনে স্ক্রিনে এই মুহূর্তে বসে আছেন তাকে আপনারা এক নজরে দেখেই চিনবেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মানুষজন যারা আছেন এবং বাংলাদেশে মন নিয়ে যারা কাজ করেন, মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করেন, তাদের মধ্যে অন্যতম পরিচিত একজন, আমার খুব পছন্দের একজন মানুষ। শুধুমাত্র উনি না, ওনার হাজব্যান্ডও। আমি যদি নামটা ভুল না বলে থাকি, তিনি হচ্ছেন আমাদের প্রিয় ডাক্তার ডক্টর সুষমা রেজা। নামটা কি ঠিক আছে? পারফেক্ট, বিউটিফুল। আচ্ছা, তো রেজাটা আসলে কার? আমার বাবার নাম এম রেজাউল হক, তো ওখান থেকে বাবার নামের অংশ। ফাইন, আমরা একটু ফ্যামিলি থেকে শুরু করি। আমার বাবা শিক্ষক ছিলেন, তিনি আসলে রিটায়ারমেন্টে গেছেন কয়েক বছর হচ্ছে। সরকারি কলেজে শিক্ষকতা করতেন। আমার মা হাউস ওয়াইফ ছিলেন। আর একদম স্কুলিং শুরু হয়েছে গোপালগঞ্জ শহর থেকে। ভাই আমি না মনে হয় যে একটু নার্ভাস ফিল করতেছি। কেন? ইউ শুড নট। আই এম ফিলিং লাইক ওভারওয়েলমড ক্যামেরা বিকজ হচ্ছে ট্রাস্ট মি আমার সেটআপ ইজ ভেরি অর্গানিক। আর একটা বড় জিনিস হচ্ছে আই এম নট, এইটুকু আমি রাখবো ডেফিনেটলি। আপনি কেন আপনি নার্ভাস? আপনি যে পরিমাণ ব্লগ করেছেন। না, ইটস ওকে। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। জাস্ট ফিউ মোমেন্টস আর কি। এক্স্যাক্টলি। সো আপনি বাবার কথা বলছিলেন, তারপর? এরপরে আমার ছোট একটা ভাই আছে। 92-তে আমরা ঢাকাতে আসি। তো এই হলো, ঢাকাতে আমি প্রথমে অগ্রণী স্কুলে ভর্তি হই, তারপরে বাংলাদেশ রাইফেল স্কুল থেকে এসএসসি, রাইফেলস পাবলিক থেকে এইচএসসি, দেন চিটং মেডিকেল কলেজ। এই হলো ওভারঅল এডুকেশনাল জার্নি। আর পরে এমডির জন্য চান্স পাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে। তো একেবারে টেনে ছোটবেলা থেকে বড়বেলায় পর্যন্ত চলে এসেছি। সো আপনি ডাক্তার হবেন বা ডাক্তারি নিয়ে পড়াশোনা করবেন, এটা কি ছোটবেলা থেকে পরিকল্পনা ছিল? সত্যি বলতে কি, আমার পরিবারে কোনো ডাক্তার ছিল না। তো একটা মধ্যবিত্ত পরিবারে বড় হতে গেলে যেটা হয় যে আমরা বাবা মারই একটা কেমন স্বপ্ন থাকে যে মেয়ে হলে ডাক্তার হবে, ছেলে হলে ইঞ্জিনিয়ার হবে। আমার কাছে মনে হয় যে আমি এর খুব ব্যতিক্রমী কোনো পরিবার থেকে বিলং করি না। এটা আমার বাবা মার মধ্যে ছিল, কিন্তু আমি কখনো প্রেশার পাইনি এটা নিয়ে যে ইউ শুড হ্যাভ টু বি লাইক দিস। আমার একটা অপশন ছিল যে তুমি অন্য কিছু হতে পারো, কিন্তু আমার নিজের ভেতরে খুব একটা থাকে না যে একটা কেয়ার গিভার টাইপের একটা মাইন্ডসেট হয়তো ভিতরে খুব ছিল। এ কারণে আমি খুব চাইতাম ডাক্তার হতে। তাই এটা আমি যতটা বাবা মার স্বপ্ন বলি তার চেয়ে আমার স্বপ্নটাই বেশি। রাইট। সো ডাক্তারি পড়তে পড়তে কি আপনার জীবনের ভদ্রলোকের সঙ্গে পরিচয়? হ্যাঁ, অনেকটা তাই। আমরা যখন মেডিকেলে আসলে চান্স পাই, এরপরে আমার কুশলের সাথে আসলে পরিচয় হয়। কিন্তু ও আসলে তো ঢাকা মেডিকেলের স্টুডেন্ট ছিল আর আমি চান্স পেয়েছিলাম চিটং মেডিকেলে। তো আমাদের মেডিকেল কলেজটা ডিফারেন্ট ছিল, কিন্তু আমাদের কিছু কমন ফ্রেন্ডস ছিল যে সেই থ্রুতে আমরা খুব কানেক্টেড থাকতাম। আর বন্ধুত্বের ক্ষেত্রে যেটা হয় যে খুব সমমনা মানুষের সাথেই তো আপনার বন্ধুত্বের সার্কেলটা গড়ে। তো আমাদের ওই সময় ভীষণ শক্তিশালী এরকম একটা বন্ধুদের গ্রুপ ছিল। তো ওর মধ্যে আবার একজনের ঘরণী হয়েছি, আমাদেরই বিয়ে হয়েছে নিজেদের মধ্যে। কিন্তু হ্যাঁ, আমাদের মেডিকেলের পরই আসলে পরিচয়। ওকে। সো আপনার কেন মনে হলো যে এই ভদ্রলোককে আপনার বিয়ে করতে হবে? এটা খুব একটা মজার প্রশ্ন। আমার কাছে আমি ঠিক জানি না আমার এই মাইন্ডসেটটা কেন এসছে। আমাকে প্রত্যেকটা মানুষের কেন তার পার্টনারকে বেছে নেয় একটা আলাদা আলাদা গল্প থাকে। আমার ওই জায়গাটাতে মানুষটা দেখতে কেমন বা তার শারীরিক সৌন্দর্যটা আমার মনে হয় যে আমার লিস্টে অনেক নিচে থাকতো সব সময়। বাই দ্য ওয়ে, হি লুকস ভেরি নাইস। না, অ্যাবসলিউটলি আই এম নট সেইং দ্যাট। আসলে আমি ওটা অন্য একটা পয়েন্ট অফ ভিউ থেকে আনতে চাচ্ছিলাম। কারণ আমার ওই সময়টাতে হতো কি, আমরা তো খুব সমবয়সী কয়েকজন একসাথে থাকতাম। ওখান থেকেও যে একেবারে কিছু মানুষ আমার পর্যন্ত আসেনি সেটা না। তো ওটা থেকে আমি আলাদা করতে যে আমার হাজব্যান্ডের কিছু জিনিস আমার কাছে খুবই খুবই ভালো লাগতো। যে
আমি কখনো তাকে হিপোক্রেসি করতে দেখিনি, মানে আমাদের হিপোক্রেসি বলতে কি একটা মানুষের সামনেটা যেরকম পেছনেরটা পেছনটা সেরকম, অন্যরকম। এটা বোঝা, সততা ব্যাপারটা আমি ধরতে পারতাম, এতটুকুন কমন সেন্স তো আমাদের আছে। আর আমার কাছে যেটা মনে হয় যে লয়্যালটির যে প্রশ্নটা আছে, এটা আসলে খুব মানে আমি, কেউ তো কাউকে শিখিয়ে দেয় না কিভাবে বুঝবেন মানুষটা লয়াল, কিন্তু কিছু সায়েন্স তো থাকে যেটা দেখে আপনি বুঝতে পারেন। আর ও নিজে খুব ফ্যামিলি ওরিয়েন্টেড পার্সন, ওকে। এবং আমাদের ভ্যালু সিস্টেমের মধ্যে কিছু জিনিসের মিল ছিল, যেরকম একই সাথে আমরা অনেকে আছি, আমরা সবাই কাছাকাছি বয়সী, কিন্তু আমার কাছে মনে হয় ওই জায়গা থেকে ম্যাচিউরিটির পয়েন্ট অফ ভিউ থেকেও একটু আগানো ছিল, ওই জিনিসগুলো কম্পোস্ট ওয়েতে চিন্তা করতে পারতো। আমি কিন্তু ভীষণ এক্সট্রোভার্ট, কিন্তু আমার হাজব্যান্ড একেবারে ইন্ট্রোভার্ট, তো হয়তো আমি জানি না যে একটা অপোজিট হ্যাঁ, পোল এটা অ্যাট্রাক্ট করে। আমার হয়তো ওই কামনেসটাই ভালো লাগতো, আমার ওই অস্থিরতাটা চেতে। তো সামহাও একটা সময় তো বুঝে যাই আমরা আসলে যে মানুষটার প্রতি একটা সাইকোলজিক্যাল ডিপেন্ডেন্সি। সত্যি বলতে আমার এই কুশলের সাথে পরিচয়ের গল্পটা খুব ইন্টারেস্টিং। আমি আসলে যখন মনে করছিলাম যে আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ওর প্রতি আমার ইমোশনটা একটু ডিফারেন্ট, সো আমি খুব কনফিউজ ছিলাম যে এটা কি আসলে একটা ইনফ্যাচুয়েশন বলতে মানুষ যেটা বোঝে, বা আমি হয়তো মেজার করতে পারছি না যে ঠিক আছে কিনা। তো 3 দিনের মাথায় আমি আমার বাবাকে গিয়ে বলেছিলাম যে আমি খুবই কনফিউজড, আমার কাছে মনে হয়, কারণ এর আগে আমার মা আমাকে মুরগির বাচ্চার মতো পেলেছেন। বাই দ্য ওয়ে, আমি আপনাকে, আমরা যদি বলতে কোনো সমস্যা নাকি, জি। সেটা হচ্ছে যে আপনার এটাই ফার্স্ট লাভ ছিল ফলিং? অ্যাবসলিউটলি, ট্র্যাক রেকর্ড খুব ক্লিন, একদম ক্লিন। আমার মাও যে বললাম আমার সাথে সাথে স্কুল কলেজে গিয়েছেন, আবার বাড়ি এনেছেন, আমার মা একেবারেই ট্রাস্ট করতে পারতেন না, মানে যে আমি সোশ্যালাইজ বুঝতে করি, পেরেছি। ফ্রেন্ড সার্কেল যাই, বুঝতে পেরেছি। কিন্তু মা কি করতেন, কোথাও নামিয়ে গিয়েও বাইরে ওয়েট করতেন, মানে খুবই খারাপ অবস্থা আর কি। বাট আমি এখন মনে করি দ্যাট ওয়াজ এক্সেলেন্ট। আমার মনে হয় যে লাইফে ওটারও ওই এক্সপেরিয়েন্সটারও দরকার আছে। আছে। তবে বাবাকে গিয়ে শেয়ার করলেন, মানে বাবা কি আমার বাবার সাথে আমার ফ্রেন্ডশিপটা খুবই অস্বাভাবিক লেভেলের। আমার কাছে মনে হয় যে তখন আমি আশেপাশে এরকমটা অতটা দেখে অভ্যস্ত না, কিন্তু আমার বাবার সাথে কি আমার বাবা আমাকে অসম্ভব মতামত দেওয়া টাইপের পার্সোনালিটিতে বড় করেছেন। মানে আমি যখন খাবার টেবিলেও খেতে বসতাম, কোন একটা রাজনৈতিক আলাপ হতো যেটা হয়তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে, কিন্তু বাবা জিজ্ঞেস করতেন তোমার কি মনে হয়। সো আমার ওই তোমার কি মনে হয় ইম্পর্টেন্স দেয়াটা, মেমোরিজ এত পাওয়ারফুল। এবং আমার অনেক সময় হতো খুবই স্বাভাবিক, আমার ইম্যাচুরিটিতে ওটা আসলে ঠিক না যেটা হচ্ছে, কিন্তু আব্বা সবসময় যেটা চাইতেন আমি বলি, এবং এবং সেটাতে আমি যখন কাউন্টার আসতেছে আমি রেসপেক্টফুলি ওটাকে মানে উত্তর করতে শিখি। তো এটা আমাকে জীবনে আমার কাছে মনে হচ্ছে পরিপক্ক হতে খুব হেল্প করেছে। True. অথবা আমি যদি বলি সবকিছু তো আমার পছন্দ মতো সবাই বলে না, তো ওটাতে যে সহনশীলতা দরকার, আমার কাছে মনে হয় ওটার ফাউন্ডেশনটা আমার বাবার হাতে। তো যেটা বলছিলাম যে বাবাকে গিয়ে বললেন, হ্যাঁ। বাবাকে গিয়ে বললাম, তো আমার বাবা বললো যে আমারও তো একটু ভাবতে হবে, চলো আমরা একটু বাইরে কোথাও গিয়ে, কারণ বাড়িতে মা আছে। তো আমরা দুজন মিলে, আমার মনে আছে তো তখন জিগাতলাতে একটা রেস্টুরেন্ট ছিল জিংলিং নাম করে, তো আমার বাবার আমরা ওখানে গেলাম, আমরা একটা মনে আছে একটা স্যুপ অর্ডার করলাম, এরপর আমরা খুব ইন্টেলেকচুয়াল আলাপ আলোচনা করছি, এবং আমি আমার মানে তখনকার যাকে ভালো লেগেছে আমার সেই মানুষটা সম্পর্কে বাবাকে বললাম। বাই দ্য ওয়ে, আমি একটু ইন্টারাপ্ট করবো যে আপনাদের ভালো লাগাটা কি মানে দুজনই কেউ জানেন না এরকম একটা অবস্থায় আছে, নাকি ও আপনাকে প্রপোজ করেছে? তখন আসলে আমরা কেউ ফর্মালি যেভাবে খুব ভালোবাসি চলো কিছু করি, তখন ওটাও আরেকটা কাহিনী। আমি যখন আমার বাবাকে বলছি, আমার হাজবেন্ড তার মাকে গিয়ে বলছে। তো বাট আপনাদের মধ্যে কি কোনো ধরনের কোনো ব্যাপার ছিল? কিছুটা কমিটমেন্ট, আমি ঠিক Okay. কমিটমেন্ট দিয়ে ফেলেছি এরকম বলবো না, না। আমরা আগাবো, কিন্তু আমরা আসলে বুঝতে পারছি না কি করব। নিজেরা বুঝতে পারছি না। কত এজে এটা? আমরা তখন মেডিকেল ফার্স্ট ইয়ারে পড়ি, মানে আমি তখন বলছি 2005-এ আমরা মেডিকেলে গেলাম, ওই সময়কার গল্প। ওকে, সো তো বাবার সাথে ডিসকাশন হচ্ছে, তারপর? And then আমার বাবার কাছে বলার পর আমার বাবা আসলে আমার হাজবেন্ড মানে ও কুশলের সাথে সত্যি কথা বসতে ছিল, তো ওদের মধ্যে সরাসরি? হ্যাঁ, এবং ওদের মধ্যে কি আলোচনা হলো আমি জানি না। আপনি কুশলকে কি বলেছিলেন যে বাবা বসতে চায় হ্যাঁ তোমার সাথে? অবশ্যই, আমার হাজবেন্ড ওয়াজ ওকে উইথ ইট, কারণ হচ্ছে আমরা একটা কমিটেড রিলেশনশিপে যাব, ইটস নট আ জোক। হি ইজ ম্যাচিউরড, এবং আমাদের হচ্ছে মানে আমরা যদি চিন্তা করবো তো আমাদের মতো করে, আমাদেরকে বললে পরের দিন তাকাইতাম না, ঠিক আছে ওদিকে আর যাবো না। কুশলের ম্যাচুরিটি যে, তো ওর মধ্যে একটা দায়িত্ব নেওয়ার প্রবণতা আছে যে হোয়াট এভার আমার যেটুকুন আছে আমি কেন না, ও যেটা ও তো ওটা ওভাবেই প্রেজেন্ট করবে। তো এই হলো বাবার কাছে গিয়ে বলা আর কি। তারপরে হচ্ছে বাবা কুশলের সাথে বসলো, ওদের মধ্যে কি আলোচনা হয়েছে আমি আজও জানি না, আজও জানেন না? আমি আজও জানতে চাইনি আসলে। Okay. কিন্তু আমার বাবা একটা কথা আমাকে বলেছিলেন
যে তুমি কিন্তু নিজের ইচ্ছায় তোমার সমবয়সী একটা ক্লাসমেটকে বিয়ে করতে চাচ্ছ বা তার সাথে একটা রিলেশনশিপে, তুমি ওর লাইফটা নষ্ট করতে পারবে না। সো ইট ওয়াজ মাই ফাদার আর কি। সো আমি খুবই Wow. ফ্রম নোওয়্যার যে নিজের মেয়েকে এই কথাটা কেন বলবে, তো আমার বাবা বলছে যে আপনার বাবা বেঁচে আছেন? হ্যাঁ, আমার বাবা মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সো বাবা যেটা আমাকে কয়েকটা কথা বললেন যে এক হচ্ছে যে তোমার অনেক ফ্রেন্ড নিশ্চয়ই অনেক ম্যাচিওর, যাদের সাথে বয়সে বড় স্ট্যাবলিশড হতে পারে, তুমি কখনো এটার সাথে কম্পেয়ার করতে পারবে না, True. অথবা ওটার মানে হিন্টও দেখাতে পারবে না, বিকজ ইটস ইউর চোজেন ডিসিশন, তুমি এটা কেউ তোমাকে ইম্পোজ করে দেয়নি। আর ও এখন ঢাকা মেডিকেলে ফার্স্ট ইয়ারে আছে। আমরা তো প্রে করবই যে লাইফে সে একটা জায়গাতে যাবে। আমার ধারণা তুমি রাজা, রাজ্য, সাম্রাজ্য সবই পাবে, বাট দিস 20 year is tough. সো ইফ ইউ আর রেডি টু গো, আমি ওকে দেখে এতটুকু জানি যে ও কখনো তোমার হাতটা ছাড়বে না। সো আমার কোনো অসুবিধা নাই, বাট অ্যাট দ্য সেম টাইম আমার আব্বু ওই সময়, আমার আব্বু যদিও তার প্রথম জীবনে এথিস্ট ছিলেন, বিলিভ করতেন না রিলিজনে, কিন্তু ওই সময় কিছুটা একটু রিলিজনে আসতেছিলেন। সো খুব একটা যে ধরেন আমরা ঘুরতে যাব ওই জিনিসটাতে অতটা কমফোর্টেবল ছিল। কুশলের ক্ষেত্রে কি ছিল বিষয়টা? কুশলের কোন মানে বিষয়? এই যে রিলিজিয়নের বিলিভের ব্যাপারটা ওই সময় সত্যি কথা বলতে আমরা খুব একটা প্রত্যেকে খুবই নর্মাল, আমাদের রিলিজনে ফেরা আরো অনেক পরে। আর সত্যি কথা আমার যে পরিবারের কথা বলছিলাম, বাবার আসলে এরকম একটা মাইন্ডসেটের কারণে আমাদের খুব প্র্যাকটিসিং ফ্যামিলি আমরা ছিলাম না। Okay. একেবারে আমরা নামাজ শিখে বড় হই নাই, কেউ আমাদের কোনোদিন নামাজের কথা বলেনি। Okay. তো আমি যে মেডিকেল ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, আমার সত্যি কথা বলতে কি যে আল্লাহ খুব বলেন আমাদের যে সিনকে নিয়ে খুব প্রাউডলি বলতে হয় না এবং নিজের ওটাকে গোপন রাখতে হয়। তাই আমি এই অংশটা হয়তো একটু এড়িয়ে যাব, কিন্তু এক কথায় মোটা দাগে ইট ওয়াজ নট আ প্র্যাকটিসিং লাইফ। এক কথায় মানে আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, এই মেমোরিজগুলো আমাদের নাই আসলে। বাট সত্যি কথা। আলহামদুলিল্লাহ ইউ আর মেইনটেইনিং সো গুড। না, অ্যান্ড দেন লেটার লাইফে আসলে অনেকগুলো ধাক্কা থেকে আমাদের মনে হয় অনেক চেঞ্জ হয়েছে। তো আমার বাবা আসলে এরকম মানুষ ছিলেন। তো ওইটা হয়েছে কি, আমি যখনই জীবনে কখনো ঝুলে যেতে পারিনি অ্যাজ আ পার্টনার, কারণ আমার বাবা ওই স্ট্যান্ডার্ডটা এভাবে রেখে দিয়েছিলেন। তো কিছু হলে আমার মনে হতো যে আমার বাবাকে আমি ঠকাচ্ছি, মানে আমি যদি কোনোভাবে জুলুম করে ফেলতাম। তো সত্যি কথা, আমাদের যখন বিয়ে হয়, আমার ওই যে বললাম বাই দ্য ওয়ে, বিয়ের জায়গাটা একটু আসতে চাই, যেহেতু বাবার সঙ্গে মিট হয়ে গেল, সো ফর্মালি কি হলো যে তোমরা দেখা করতে পারবে, প্রেম করতে পারবে, হোয়াটএভার? না, ব্যাপারটা আসলে এরকম না, ওই সুযোগটা আমাদের খুবই কম ছিল। কারণ Okay. কুশল তো যেহেতু ঢাকা মেডিকেল, আমি তো চিটংয়ে, আমাদের ডিস্টেন্স তো একটা বড় ডিস্টেন্স। আর এখনকার ওই মানে 7 টাকা মিনিট, বুঝতেই পারছেন। সো এমন না রাতের পর রাত আমরা গল্প করতে পারবো, কিন্তু আমাদের একটা কমিটমেন্ট হলো এবং আমরা খুব একটা এটা বেছে নিলাম যে না, আমাদের ফ্যামিলি ওয়াইজও ঠিক আছে এবং আমরা এটা নিয়ে আগাতে চাই আর কি। এরপরে যেটা হয়, একটা বন্ধুত্বের সম্পর্ক, সেটা আস্তে আস্তে একটা কি বলবো, মোর কমিটেড লাভ রিলেশনশিপ বলতে পারেন, সেটাতে ছিল। এই হলো আমাদের পরবর্তী থার্ড ইয়ার পর্যন্ত। ওকে। তো বেসিক্যালি এর মধ্যে হয়েছে কি, আমার পলিসিস্টিক ওভারি সিনড্রোম ধরা পড়ে। তো এটা আমি যখনকার কথা বলছি তখনও না, আমাদের বই খাতাতেও বলেন যে অনেক বেশি যে এটা নিয়ে খুব বেশি অ্যাওয়ারনেস ছিল, একদমই সেটা না। তো তখনই আমি যখনই ডাক্তারের কাছে যেতাম, আমার ওভারিয়ান কন্ডিশন খুবই বাজে ছিল, মানে এবং ডাক্তাররা ডিক্লেয়ারই করেছিলেন যে আমি কখনোই মা হতে পারবো না। সো আমি তখন মাত্র মেডিকেলে পড়ছি, কয়েক মাস হয়েছে। তো এই ধাক্কাটা প্রসেস করা আমার জন্য খুবই কঠিন। এর মধ্যে আমি একটা রিলেশনশিপে জড়িয়ে গেছি এবং তখন আমার কাছে মনে হয় যে আমি কি একটা খুবই ভালো মানুষকে ঠকাবো আমার লাইফে। ঠকাবো বলতে কি, বঞ্চিত করা, কারণ প্রত্যেকে তো একটা সংসার বলতে একটা ওয়াইফ, কিছু বাচ্চা নিয়ে চিন্তা করে। তখন আসলে আমার জন্য ওই সময়টার কথা মনে হলে, আমি যদিও ভীষণ শক্ত মানুষ, কিন্তু এখনো আমার মনে হয় যে নিজের গায়ের লোমটা দাঁড়িয়ে যায়, কারণ আমি খুবই একটা ডিসিশন কিভাবে নিব। কারণ আমি তাকে যতই না বলি, আমার হাজব্যান্ড ওই মানুষ না যে মাঝপথে আমাকে ছেড়ে বলবে যে ইটস ওকে। অ্যান্ড ওইখানে আমার মাদার ইন লর একটা খুবই বড় ভূমিকা ছিল। তিনি আমার লাইফে থাকে না যে একটা মানুষকে নিয়েও যদি আপনি বলতে বলেন যে ডক্টর সুষমা, আপনি একজনকে নিয়ে বলেন যে যার প্রতি আপনি মৃত্যুর দিনেও কৃতজ্ঞ থাকবেন, শি ইজ মাই মাদার ইন ল অলওয়েজ। আমরা আজকে ওনার স্টোরি এখানে পোর্ট্রে করছি, বাট আমাদের টার্গেট ছিল অন্য কোনো জায়গায় যাওয়া। বাট ওনার স্টোরিটা যদি আপনারা খুব মনোযোগ দিয়ে শোনেন, যে পার্সনগুলোর কথা আসছে, ওনার বাবা যিনি বন্ধুর মতো, ওনার শাশুড়ি যাকে নিয়ে উনি একটু আগে যে বাক্যটা উচ্চারণ করেছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। এবং তারপরে ওনার হাজব্যান্ডের সাথে ওনার যে সম্পর্কের জায়গাগুলো, এই জায়গাগুলো আপনারা খুব ভালো করে পোক করবেন এবং দিন শেষে আমরা এটা নিয়ে একটা সামারি টানবো। আমাদের বেশ কিছু মেসেজও দেওয়ার
আছে, এবং এই ভিডিওটি আমরা যৌথভাবে নির্মাণ করছি স্টুডিও অফ ক্রিয়েটিভ আর্টস লিমিটেড এবং একই সাথে লাইফ স্প্রিং এর পক্ষ থেকে। সো আমরা যেখানটায় ছিলাম যে আপনি শাশুড়ির প্রতি কৃতজ্ঞতা জানাবেন, মনে হয় ওনার কোনো একটা মেসেজ ছিল ওই সময়টাতে। জি, ওখানে আমার শাশুড়ি ব্যাপারটা ছিল, আমার শাশুড়ি সাথে তো আমি এই ব্যাপারটা নিয়ে আলাপ করেছি, এবং আমার শাশুড়ি হচ্ছে কি তখন আমাকে খুব একটা পুতুলের মতো করে ট্রিট করতেন আর কি, যে কিন্তু অ্যাট দ্য সেম টাইম উনি, আমার শাশুড়ি কিন্তু অসম্ভব প্র্যাকটিসিং, হ্যাঁ, তো ওই সময় ওনার জন্য ইট ওয়াজ নট আ কমফোর্টেবল সিচুয়েশন যে আমরা একটা এরকম রিলেশনশিপে আছে, তো উনি সবসময় একটা ঠিক আছে আল্লাহ মাফ করুক টাইপের একটা জায়গাতে ছিলেন আর কি। তো এনিওয়েজ যখন গাইনোকোলজিস্টের সাথে আমি আমার শাশুড়িকেও নিয়ে গেছিলাম জাস্ট টু গিভ হার দ্য আইডিয়া, যে কারণ আমি আসলে সত্যি কথা সাইকোলজিক্যালি সরে আসার একটা কাজ করতো, যে ওকে প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু অনেকভাবে পারপাস আমি বেছে নিতে পারি, সো বাট আমার কাছে এটা খুবই যে আমি চাই না যে যেটার মধ্যে আমি জেনে শুনে ঢুকতে, কিন্তু এখানে না গাইনোকোলজিস্টের রোলটাকে আমি আসলে পেছনে ফিরে খুব ক্রিটিসাইজ করব না, জানি না কেন যেখানে গিয়েছি বিয়ে দিয়ে দেন এরকম ধরনের জিনিসই ছিল। এখন আমি ফার্স্ট ইয়ারে পড়ি, কিভাবে আমি একটা ফার্স্ট ইয়ারের ছেলেকে তখন বিয়ে করে ফেলি, এত বড় প্রেশার তাকে আমরা কিভাবে দিই। তো আমার শাশুড়িও জিনিসটা বুঝলেন, এবং এভাবে করতে করতে না কিভাবে যেন কিছু মাস বছর পেরোলো, আমরা ফার্স্ট প্রফ দিলাম, এত কিছুর ভেতরে কিভাবে পাশ করেছি, কারণ আমার না পুরোটা সময় একটা খুব সাইকোলজিক্যাল ব্যাটল ক্যারি করতে হয়েছে। আমার হাজব্যান্ডও ওই জায়গাটাতে, আমাদের সত্যি কথা বলতে যতটা প্রেমের আলাপ করেছি তার চেয়ে আমরা খুব গুছানো কিছু ব্যাপার ছিল, কারণ আমরা তো জানতাম আমরা একসাথেই আছি, পড়াটা আমাদের জন্য কখনো খুব কঠিন কিছু ছিল না, এবং ও ভীষণ ভালো ডেমো দিত, মানে আমাদের মেডিকেলের ভাষায় এটা একজন একজনকে বোঝানো বলতে আমরা এটাই বুঝি, আর আমিও খুব দ্রুত ক্যাচ করতে পারতাম এবং আমিও খুব ভালো বোঝাতে পারতাম, তো দুজনের জন্য ওখানেও হেল্প হয়েছে, তো আমরা পাশ করে গেছি। অ্যান্ড দেন আমার শাশুড়ি আমাকে একদিন বললেন যে দেখো, যেহেতু ডাক্তাররা বলছে কেন আমরা এটা একটু ট্রাই না করি, যদিও এটা আমাদের সোসাইটির যে ওভারঅল ট্রেন্ড বা সেট আপ তার সাথে যায় না। আমার শ্বশুর কিন্তু বুয়েটের প্রফেসর ছিলেন, তো আমরা বুয়েটে থাকতাম, সবাই প্রফেসর, তো এরা তো একটা 21 বছর 22 বছরের ছেলেকে বিয়ে দেওয়ার ওই সাইকোলজিক্যাল প্রিপারেশনটা না। এবং শাশুড়ি একটা কথা আমাকে বলেছিলেন যে তুমি যে পিছনে হটতে চাচ্ছ, তুমি কিভাবে জানো যে কুশলের যদি আর একটা মেয়ের সাথে বিয়ে হয় যে তার ঘর ভর্তি মানে ছেলে মেয়ে থাকবে। সো আল্লাহ যদি এই ডিসিশনটার কারণে আমাকে কার্স করতে চান, তাহলে আমি কোনোদিন আমার ছেলের ঘরে একটা বাচ্চা নাও দেখতে পারি, কিন্তু ওই জায়গা থেকে আমি তো তোমার জায়গাতে আমি তো একটা মেয়েকে ঠকাতে পারি না। তো উনি বলেছেন যে আমার দুনিয়ার কিছু আসে যায় না, আই ওয়ান্ট যে তোমরা ভালো থাকো। এবং সত্যি কথা, আমাদের যখন আক্ত হয় ওটা কিন্তু আমরা আমাদের গ্রেটার ফ্যামিলি মেম্বার সবাইকে জানাই নাই, ইভেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে না। আমরা যখন, তো ওই সময় আমার শাশুড়ি ছিল আমাদের আক্তটা করা থাক, ফ্যামিলিগতভাবেও আমরা জানি, আল্লাহ যদি আমাদের ব্লেস করেন আমরা পাবলিকলি করব, পড়তে থাকো। অজিতে পলিসিস্টিক ওভারি সিনড্রোমের একটা স্কিন ম্যানিফেস্টেশন হচ্ছে একনি, ব্রণ, অবাঞ্ছিত লোম, মাথায় চুল পড়ে যাওয়া। আমার কাছে একটা মেয়ে আসলে আমি বাড়তি 2 মিনিট খরচ করি, কারণ আমি জার্নিটার ভেতরে ছিলাম। সো এখন অনেক চেঞ্জ হয়েছে, এখন কেউ কিছু হলেই বলে না বিয়ে করে দাও, কিন্তু করা তখন এটা খুব একটা সবাই কেন যেন বলতো, ইনফার্টিলিটি একটা বড় ইস্যু ছিল। তো এই হলো আমাদের। এরপরে যেটা হয় যে আমাদের একটা প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছিল, তো অন দ্যাট নোট আমরা আসলে সবাইকে ইনফর্ম করি, আমাদের ফর্মালি বিয়ের অনুষ্ঠানে হয়। আমি আজও ঠিক জানি না আমার ল্যাবে পজিটিভ ছিল, আমার স্ট্রিপে পজিটিভ, সব জায়গাতে। আমরা যখন ফর্মালি আল্ট্রাসাউন্ডে যাই অ্যান্ড ডক্টর বলে যে ইউ জাস্ট লস্ট ইউর চাইল্ড, সো আমি আসলে ঠিক জানি না, এখনও আমি মেলাতে পারি না এটা কি একটা মিসড অ্যাবর্শন ছিল বা কী ছিল, আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া। কিন্তু আমার কেন যেন মনে হয় যে যদিও আমি মিসই করে থাকি, হয়তো জান্নাতে আমার সাথে দেখা হবে, আই এম নট শিওর, বাট আমি এখনও মনে হয় যে আমার 3 বাচ্চার পরও আমি ওটা মিলাতে পারি না যে ওটা আসলে কী ছিল। I have 3 babies, আলহামদুলিল্লাহ। দেন সো ওটাই হচ্ছে আমাদের মিরাকেলের যে স্টোরিজটা, যে জিনিসটা আপনি আসলে রিজিক হিসেবে নিয়ে এসছেন সেটা আপনি পাবেনই রাইট, একদম রাইট টাইমে। অ্যান্ড আল্লাহ আসলে বেস্ট অফ প্ল্যানার্স। কিন্তু আমার হয় কি, মানুষ হিসেবে আমাদের সীমাবদ্ধতা এটাই যে আমরা ওই সবরটা করতে পারি না, বা মনে করি যে আমরা হয়তো মানে বেশি চিন্তা করি ওই জিনিসটা নিয়ে, কিন্তু এক্স্যাক্টলি যখন হবার কথা, যেভাবে হবার কথা, সৃষ্টিকর্তা আসলে ওভাবে করে আমাদের ওই জায়গাটাতে নিয়ে নেন একটা সময় আর কি। সাধারণ স্টোরি। সো একটা তো থাকে যে কুশলকে আপনি কোনো না কোনো ফর্মে একটা লাভার বয় হিসেবে পেয়েছেন জীবনে, আপনার জন্য পার্টিকুলারলি, বাট যখন বিয়ে করলেন
আমরা তো সবাই জানি যে দুজন একটু দূরত্ব থেকে দুজনকে পছন্দ করা আর একদম ঘরের মধ্যে যখন চলে আসা, জি তখন তো ব্রিদিং স্পেসটুকুও থাকে না। অ্যাবসলিউটলি। তখন আসলে কেমন লাগছিল ওকে? আচ্ছা, আমার কুশলের খুব একটা ইন্টারেস্টিং জিনিস হলো, আমাদের এই যে বিয়েটা হলো এরপরে তো থার্ড ইয়ারের কথা বলছি। হুম, তো আমি ঢাকায় ফেরত আসি 2011-র পরে 12-র দিকে, মানে ইন্টার্নশিপ শেষ করে। হুম। তখন অলরেডি আমাদের বাড়িতে একটা বাচ্চা আছে, কিন্তু আমরা এখনো সংসারই শুরু করি নাই। মানে বোঝাতে পেরেছি, জি, মানে জি। আমার বেবিটার আমি জায়গাটা আমি যদি বিয়ে থেকে শুরু করি, কারণ কি রাতারাতি আমাদের লাইফে এটা কোনো চেঞ্জ আনেনি বিয়েটা। Okay. মানে আমরা তো ওই যে যেটা বলছিলাম, আমরা তো অনেক বেশি কমিটেড একটা জায়গাতে ছিলাম। এটা ছিল যে আরেকটা নতুন একটা ইয়ে। হুম, তো তারপরে হচ্ছে কি যে আগে যে জিনিসগুলো একটু জড়তা নিয়ে ঘুরতে যেতাম, ওই জায়গাগুলোতে অনেক আরাম হয়ে গেছিল। আর কুশলের দায়িত্বের জায়গাটা যেটা বলবো, যে তখন আমি আসলে বাসা থেকে আমাকে 5,000 টাকা পাঠানো হতো হাত খরচের জন্য, মানে আচ্ছা। খাওয়া দাওয়া সহ। ওকে। আর কুশলকে দেওয়া হতো 3,000 টাকা। তো আমাদের 8,000 টাকার লং ডিস্টেন্সের সংসার। এবং আমার হাজবেন্ড, আমার মনে আছে এখনো, ওই 3,000 টাকা থেকেও মাসে 500 টাকা বাঁচিয়ে আমার জন্য টাকাটা পাঠাতো আমার জন্য। এবং ওই টাকাটা দিয়ে আমি কি করতাম, আমি একটা বিকাল ঠিক করতাম, এবং ওই বিকালে আমার হাজবেন্ড চেত যে জিনিসটা যত ছোট হোক ওটাকে আমি কিভাবে এনজয় করে পুরো দিনটা আমি তাকে জানাই। তো আমার মনে আছে কখনো আমি চুড়ি কিনেছি, কখনো আমি টিপ কিনেছি, কখনো আমি কোথাও গিয়ে একা একটা কিছু খেয়েছি। সো এখন আমার কাছে মনে হয় যে কুশল খুব স্বাভাবিক, এখন ওরও বয়স হচ্ছে, ও আয় করছে, অনেক বড় হয়েছে। কিন্তু এখন আমাকে যদি একটা মানদণ্ড দিয়ে মাপতে বলা হয়, যখন অনেক লাক্সারির ভেতরে আলহামদুলিল্লাহ আল্লাহ এখন থাকার একটা সামর্থ্য দিয়েছেন, কিন্তু ওইটাকে পেছনে ফেলে মনে হয় আর কিছু সামনে আসবে না। কারণ ওই সময় ওই টাকাটা আমার কাছে এত রেসপেক্টফুল মনে হতো, এবং আমি খুবই আমার কাছে মনে হতো যে এর নামই সংসার, মানে এইটুকু ভালোবাসার নামই সংসার, এরপরে বাকি যেটুকুন আছে ওটা আল্লাহ পার করে নেবে। আর এরপরে যেটা হয় যে আমাদের আলহামদুলিল্লাহ, আমি যখন মেডিকেল 5th ইয়ারে, তখন আমি কনসিভ করি। অলরেডি আমরা 3 ইয়ার ইনফার্টিলিটির জন্য ট্রিটমেন্ট। ইনফার্টিলিটি বলতে কি, ইনফার্টিলিটি আসলে ডিক্লেয়ার করতে হলেও কিন্তু হাজব্যান্ড ওয়াইফের অন্তত 1 বছর থেকে একটা চেষ্টা করার ব্যাপার থাকে বেবির জন্য। তো আসলে ওই টাইমটাও আমরা পাই নাই। আচ্ছা। তো আমাদের ছিল যে আমরা শুরু থেকেই আসলে ওই ধরনের ট্রিটমেন্টে ঢুকে গেছিলাম, যদিও ডিস্টেন্সটা একটু লং, কিন্তু ওইভাবে করে আমাদের ডক্টর আমাদেরকে হেল্প করতেন। তো একটা সময় হচ্ছে কি, ওই ইনজেকশনসগুলো বলেন, ওই ওষুধগুলো বলেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই হরমোনাল মেডিসিন। তো আমি অনেক বেশি মুটিয়ে যেতাম। তো আমার কাছে মনে আছে যে আমি হয়তো ঢাকা থেকে একটা ট্রিটমেন্ট করেছি, আমার বিধ্বস্ত অবস্থা, ক্যাম্পাসে ফিরেছি। যারা হয়তো ভেতরের স্ট্রাগলগুলো এত জানে না, সামনে দাঁড়িয়ে ও কি কনসিভ করছো, মানে এই ধরনের বুলিংগুলো স্টার্ট করতো। তো আমার কাছে মানে ওই সময়টা না আমার এখনো মনে পড়ে যে আমি কিন্তু প্রচন্ড এক্সট্রোভার্ট মানুষ, এটা আমি কিন্তু আমার কাছের মানুষরা জানে আই এম ভেরি সিলেক্টিভ। মানে হচ্ছে আমি ইউজুয়ালি সবার সাথে সোশ্যালাইজ করি না। ভেরি গুড। সো হয় কি, আমার নিজের একটা বাউন্ডারির মতো আছে যে আমার খুব কম মানুষের সাথে আমি মেল্ট করতে পারি। তো এমনিতে এটা তো আমার প্রবণতা ছিল। তো দেখা যেত যে আমি ফ্রেন্ডরা কোথাও চলে যাচ্ছে, হয়তো ওখানে যেতেও আমার একটা জড়তা কাজ করতো, কারণ আমি অনেক কিছুর মধ্যে পড়তে চেতাম না। হাসি করেই বলছে, আমি হাসিটা নিতে চেতাম না। এক কথায় যদি বলা, টক্সিক মানুষ আমি খুব কাট অফ করতে শিখি সেই বয়সে। অ্যান্ড এরপরে আলহামদুলিল্লাহ এক রাতে আমার মনে আছে, আমি নাম বলবো না আমার ডক্টরের, আমার চেম্বার শেষ হলো রাত 2:30 বাজে, 2:30 আমি টাইমটা মাঝে মাঝে একটু ভুল করি, এক্স্যাক্ট তো মনে নেই। তো অনেক বৃষ্টি হচ্ছে, আমরা হাজব্যান্ড ওয়াইফ ফিরছি, তখন আমাদের গাড়ি ছিল না, তো আমরা রিক্সাও পাচ্ছি না তেমন একটা, চোখ দিয়েও পানি পড়ছে। অ্যান্ড আমার হাজব্যান্ড আমাকে বললো, বাদ দাও এগুলো, অনেক তো হয়েছে, বাদ দাও। অ্যান্ড জাস্ট হচ্ছে যে ফাইন্ড ডিফারেন্ট পারপাস, এটাতে আমাদের আটকে যাওয়াটা ইজ নট, এটা মেক সেন্স করে না। হ্যাঁ, তো আমরা অন্য কিছু ট্রাই করব। অন্য কিছু বলতে তখন আমরা বলতাম হয়তো আমরা পথ শিশুদের নিয়ে কিছু করব, অটিজম বাচ্চাদের, স্পেশাল চাইল্ডদের নিয়ে। তখন কিন্তু আমরা 5th ইয়ারে পড়ি, তো ওরকম একটা কাহিনী। আমার মনে আছে যে আমি যখন সব ওষুধ টষুধ ইউজ করা একদম বাদ দিয়ে দিলাম, ওয়ান ফাইন মর্নিং আমি এক্সপ্লোর করলাম যে আলহামদুলিল্লাহ যে আমার প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ আসে। কিন্তু ওটাও আমি থ্রেটেন্ড অ্যাবর্শনের ভেতরে গেছি। ওই গল্পটা বললে আরেকটা ইমোশনাল জার্নি হবে, আমি স্কিপ করছি। বাট মনে আছে ফার্স্ট চাইল্ড এত বছর পরে, এবং গাইনোকোলজিস্ট, আমি খুব কাঁদছি যে আমি এই বাচ্চাটাও লুজ করছি। তখন আমাকে উনি মনে আছে যে মনিটরটা ঘুরিয়ে দেখো তোমার কি সুন্দর, মানে ওটাকে সুইমিং করছে, হ্যাঁ ও সাঁতার কাটছে, মানে ও বেঁচে আছে। তো এই বেঁচে আছে যে খবরটা আমার কাছে মনে হয় যে
ওই সময় কত আর বয়স হবে, মানে এত খুশি মনে হয় অন্য কোনো কিছুতে হই নাই। তো আলহামদুলিল্লাহ এরপর আমার বড় মেয়েটার জন্ম হয়। আমার মেডিকেল ভোট মানে ওটাকে কি বল ফাইনাল প্রফেশনাল এক্সামের জাস্ট হচ্ছে 5.5 মাস বাকি। ওকে, এর মধ্যে তো বুঝতে পারছেন পুরো মেসড আপ, আমার আইটেম পেন্ডিং, আমার অনেক কিছু, কারণ আমি অসুস্থ, আমি কিভাবে এগুলোকে কন্টিনিউ করব। অ্যান্ড দেন আমি প্রিন্সিপালের কাছে একটা অ্যাপ্লিকেশনও করলাম যে আমার অনেকগুলো জিনিস আছে, বাট অ্যাজ আ মাদার আমাকে একটু আমি আমি মানে এটাকে আমি দিতে চাই পরীক্ষাটা। এখানে একটা জিনিস না বললেই না, আমার এই গল্পটা শুনে অনেকের কাছে মনে হতে পারে যে আমি একটা 6 মাসের বাচ্চা, তখন আমাদের পারিবারিক একটা ডিসিশন হলো কিভাবে ওকে হোস্টেলে রাখবো। তো সবাই, আমার শাশুড়ি বললেন ওকে আমি পালবো, কুশল পালবে, তুমি জাস্ট শেষ করে আসো, কারণ শেষ না করলে একবার ও তোমাকে চিনে গেলে আর ছাড়তে যাবে না, তখন তুমি ফেরত গিয়ে ক্যারিয়ারটা শেষ করতে পারবে না, পরে তুমি কিছু না করো। কিন্তু ওই সময় হয় কি যে আমি যখন ওকে ঢাকাতে রেখে 21 দিনের দিন চিটং মেডিকেলে ফেরত যাই, আমার সিজারিয়ান সেকশনের স্কার্ট তখনও একদম যেটাকে বলে, আমি নিজে নিজে ড্রেসিং করতাম, আমার এখনো মনে আছে। আমি ডায়াবেটিক ছিলাম, উন্ড হিল করতে চাইতো না। ডায়াবেটিকও ছিলেন? জি, তো আমার ওইটা আমার নিজের আমার মনে আছে পজিটিভ সলিউশন দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে এবং আমি ক্লাসে যাচ্ছি, অ্যান্ড দেন আমি অ্যাপ্লিকেশন করছি। এখানে না আমার একটা খুব ছেলে মানুষই কাজ করেছে, কারণ আমি অনেক মানুষকে দেখাতে চেতাম যে মানে একটা মেয়ে যদি খুব আর্লি বিয়ের ডিসিশন নেয় বা সেম এজ পার্টনার, মানে আমার কাছে মনে হতো যে আমি বোধহয় সব কিছু পারি দেখানোর জন্য উদ্গ্রীব ছিলাম যে আমি এটা পারবো। মানে অন্যদেরটা কি থাকে আমি ঠিক জানি না, মানে আমার মধ্যে একটা জিনিস কাজ করতো যে হারবো না। কিন্তু এই ডিসিশনটা আমার কাছে এখন যদি আমি ওই জায়গাটায় চিন্তা করি, আমি ডেফিনেটলি 2 ইয়ার 3 ইয়ার গ্যাপ নিতাম, কারণ হচ্ছে যে এটা মেক সেন্স করে না যে আমি কাকে দেখানোর জন্য এত ছিলাম। দেখানো ঠিক আমি বলবো না, মানে ওরা অনেকে আমার বিয়ে নিয়ে কোয়েশ্চেন করেছে, বাচ্চা হবার ডিসিশন নিয়ে কোয়েশ্চেন করেছে, কেন সমবয়সী ছেলেকে বিয়ে করেছি, এই যে বুলিংগুলো ছিল, তো আমি কোনো হাঁটতে চেতাম না। কিন্তু আমি এখন বুঝি যে নিজের উপর অনেক বেশি জুলুম হয়ে যায় যখন আপনি এদের বিরুদ্ধে জিততে চান। তো ওই জুলুমটা আমার উপর হয়েছে, কোনো দরকার ছিল না, একটু কমফোর্টেবলি যাওয়া যেত, 2 বছর পর বাচ্চাটাকে নিয়ে ফিরতে পারতাম। যাই হোক, এখানে একটা মজার ব্যাপার হচ্ছে আল্লাহ ওয়াজ এক্সট্রিমলি মার্সিফুল। চিটং মেডিকেল ফেলের জন্য বিখ্যাত, সবাই ফেল করে। আমরা যদি 100% পরীক্ষা দিই, আমরা 57% হয়তো পাস করেছি, 43 ফেল, এরকম পার্সেন্টেজ হতো। তো আলহামদুলিল্লাহ আমি কখনো ফেল করি না আমার মেডিকেল লাইফে। এবং আমি ফাইনাল প্রফও যখন দিয়েছি, সো আলহামদুলিল্লাহ ওটা আমি একবারে পাস করি। এটা পুরোটা আল্লাহর একটা মার্সি, বাট ইট কুড গো রং। এবং যদি রং হতো দেন হতো কি আমি অসম্ভব ডিপ্রেশনে পড়ে যেতাম। এবং একটা 21 দিনের বাচ্চাকে আপনি রেখে গেছেন, আমি মিল্ক সাপ্রেশনের ওষুধ খাচ্ছি, অ্যান্ড আমার 24টা ঘন্টা আমি একটা বাচ্চার কান্না শুনতে পাচ্ছি। সো এখন আমি যখন বিভিন্ন অ্যাড দেখি না যে খুবই যে মা সব কিছু করে দেখাবে, আমি জাস্ট এটা নিতে পারি না। আমার কাছে মনে হয় যে না, মানে অ্যাজ আ মাদার উই নিড রেস্ট, ইটস ওকে। আমাদের এই ন্যারেটিভটা কেন তৈরি হলো যে 6 মান্থস মানে সব আমার লাইফ থেকে চলে যায়, বা একটা বাচ্চার জন্য আমি 2 মান্থস ওয়েট করছি না, সব চলে যায়। এখন হয় কি, আমার লাইফটা দেখলে তো কেউ ওই জিনিসটা জানবে না, প্রত্যেকে মনে করবে উনি তো ক্যারিয়ার খুব ধরে রেখেছে। আই এম নট প্রাউড অফ ইট, অর আই এম নট প্রেসক্রাইবিং ইট টু এনিওয়ান। আমি কাউকে এই প্রেসক্রিপশনটা দেই না, বিকজ এন্ড অফ দ্য ডে এটা আপনার কাছ থেকে অনেক কিছু কেড়ে নেয়, যেটা আপনি অনেক পরে বুঝবেন, অনেক পরে। তাই লড়াইটা কিসের? আমরা যদি আরও কমফোর্টেবলি যেতে পারতাম, তাহলে তো পুরোটা সেকেন্ড আমি আমার বাচ্চার বেড়ে ওঠা দেখি নাই, আমি আমার বাচ্চার প্রথম হাঁটা দেখি নাই, আমার প্রথম বাচ্চার প্রথম হাসিও আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো ইম্পর্ট্যান্ট লাইফে। কারণ এগুলো যে ভয়েড বুকের ভেতরে তৈরি করে, সেটা আসলে কোনো কিছু দিয়ে পূরণ করা যায় না, এই হতাশাটা। তার মানে এই না যে আমি ওয়ার্কিং মাদার হিসেবে ওই জিনিসটাকে আমি ছোট করছি। আমাদের কিন্তু অনেক বড় বড় রোল আছে সমাজে, ওটাও করতে হবে, কিন্তু আমরা জুলুমটা না করে ফেলি নিজের উপর। এক্স্যাক্টলি। আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম, এবং আপনাকে বলেছিলাম যে আমি যখন শুরু করি যে আমি যত না ভালো উপস্থাপক, তার চেয়ে খুব ভালো একজন শ্রোতা। তবে এটা ঠিক যে আমাকে শোনাতে পারে তার কথাই আমি শুনি, এছাড়া আমি শুনি না। আমি একটা প্রশ্ন বোধহয় করেই ফেলবো যে একটা জিনিস আমরা ইদানিং খুব লক্ষ্য করছি যে পরিবারের মধ্যে বাবা মায়ের সাথে সন্তানদের একটা দূরত্ব তৈরি হচ্ছে, এবং আপনি বোধহয় আপনার এই ব্লগিংয়ে বা আপনার যে ভিডিওগুলো আমরা দেখতে পাই, সেখানে বহুবার এই বিষয়গুলো টাচ করেছেন। এটার কারণ কি মনে হয় আপনার কাছে? এই দূরত্বের কারণ কি জেনারেশন গ্যাপ বা অন্য কোনো কিছু কি আছে? আমার কাছে মনে হয় জেনারেশন গ্যাপটা কি আপনার আর আপনার বাবার সময় ছিল না, এটা তো একটা সব সময় ধরে ছিল। এখন আমার জিনিসটাকে সবসময় খুবই মাল্টিফ্যাক্টোরিয়াল লাগছে। আমাদের এই যে আমাদের সন্তান বড় করবার যে প্রক্রিয়াটা, এটা কি কেউ আমাদেরকে শেখায়
যে এক্স্যাক্টলি কিভাবে এটা বলার কথা। না, ফ্যামিলি থেকে আমরা ইনহেরিট শিখি। হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং আমার রাগী বাবা, এবং চান্স হচ্ছে ওই রাগের এক্সপ্রেশনই আমরা আমার বাচ্চার উপর করব। True. কিন্তু এখানে আমরা জাস্ট একটা শব্দ আমি জাস্ট যোগ করতে চেয়েছি যে জিনিসটাকে একটু কনসিয়াসলি করা যায় কিনা। কারণ আপনি যখন আপনার বাচ্চাকে গাধার বাচ্চা ডাকছেন, এটা কিন্তু আপনার জন্য র্যান্ডম একটা ওয়ার্ড, বাট এটা আপনার বাচ্চার জন্য একটা ট্যাগ, এবং এটা একটা সময় বিলিভ করায় আই এম নট গুড এনাফ। একটা বাচ্চা হঠাৎ কেন বিশ্বাস করবে আমাকে দিয়ে কিছু হবে না, বিকজ ছোট ছোট গাধার বাচ্চা, গরু, ছাগল। সো আমি কিছু চাই নাই, আমি আসলে একটা পর্যায়ে শুধু চেয়েছি যে দেখেন আমার হাজব্যান্ড তো সাইকিয়াট্রিস্ট, এবং ও যখন লাইফস্প্রিং তৈরি করবে তখন আমি অলরেডি এমডি ইন ডার্মাটোলজি, এবং আমাদের দুজনেই আমরা তখন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটিতে পড়ি। ইট ওয়াজ নট লাইক যে ওর অ্যাজ আ ওয়াইফ আমি লাইফস্প্রিংকে সাপোর্ট করতে চাচ্ছি। তো তখন আমার ক্যাপাসিটিতে আমার কাছে মনে হলো, আমরা যখন সবাই বসে আলাপ করছিলাম, আমি, কুশল, ইয়াহিয়া, ডক্টর মুনমুন আমাদের সাথে শুরু থেকে আছেন, যে ওরা তো কাজ করবে পুরো মেন্টাল হেলথের পুরো জায়গাটাতে, কিছু জায়গায় আমাদের রোল আছে কিনা যে আমরা প্রিভেনশন নিয়ে কথা বলতে পারি। যেমন আমরা অনেক ধরেন আমাকে দিয়ে কিছু হবে না, এটাই আমার ডিপ্রেশনের কারণ। তো এটার আমরা কি কিছু ছোট ছোট বাচ্চার বেড়ে ওঠার পরিবেশটাকে একটু সুন্দর করে দিতে পারি কিনা, যেটার এফেক্ট আমি এখন বুঝবো না, কিন্তু আমি যদি আমি বেঁচে থাকি 30 বছর তাহলে আমি দেখতে পাবো। তো ওই জায়গাটাতে আমার ব্যাপারটা ছিল যে আমি আপনাকে শুরুতে বলছি আমি নার্ভাস হয়ে যাচ্ছি আপনার ক্যামেরা দেখে। এটা একটা বড় কারণ, আমি সবসময় খুব স্পন্টেনিয়াস ভিডিও মেকিং করেছি, মানে ইট ওয়াজ নট লাইক আমি এক্স্যাক্টলি যা চিন্তা করি আমি সেটাই আমার ছোট ছোট ভিডিওগুলোতে বলি, কিন্তু আমি চিন্তা করলাম এই জায়গাটাতে নলেজ বেসড হতে হবে। তো আমি খুব সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম কিন্তু আমি এই প্যারেন্টিং এর উপর পড়াশোনাটা করলাম, এবং অ্যাট দ্য সেম টাইম ওই সময় এই রিলেটেড কোনো কন্টেন্ট বাজারে ছিল না। তাই হতে পারে যে একটা কনসিয়াসলি কন্টেন্ট মেকিং এ যখন আসবো তাহলে একটা ভ্যালু অ্যাড করে আসি। একটা হওয়া যায় যে আমি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির সাথে যুক্ত, আমি খুব ভালো বলবো না, আমি ভালোই কবিতা আবৃত্তি করি, হয়তো চাইলে আরো অনেকগুলোর কথা আমি বলতেও চাই না, যেগুলো আমি হয়তো চাইলে করতে পারতাম, ইজি ছিল, কিন্তু আমি ওটার ভিতরে যাই নাই। আমার কাছে মনে হচ্ছে আমার একটা লিগ্যাসি তৈরি করতে হবে সামহাও আমাদের বা লাইফস্প্রিং থেকে। দেন আমি পজিটিভ প্যারেন্টিং নিয়ে কথা বলা শুরু করলাম, এবং এটার পেছনে একটা পার্সোনাল স্টোরি আছে। আসলে কি আমার মার বাইপোলার মুড ডিসঅর্ডার ছিল, তো আমরা খুব ডিসফাংশনাল একটা ফ্যামিলিতে বড় হয়েছি। ইট ওয়াজ এক্সট্রিমলি লাভিং আনডাউটেডলি, কিন্তু আপনার ফ্যামিলিতে যখন একজন মেন্টাল হেলথে সাফার করা মানুষ থাকেন তখন আমার মার কখনো রুটিন এলোমেলো হতো না, কেয়ার গিভিং এলোমেলো হতো না, এরকমও দিন গেছে। কখনো কখনো আমরা এমনও দেখেছি আমার মাকে আসলে বেঁধে রাখতে হয়েছে। তো ওরকম একটা জায়গাতে এখন আই ওয়াজ ভেরি ব্লেসড যে আমি সত্যি কথা, আমি যখন চিটাগং মেডিকেলে চান্স পাই, আমার কিন্তু সারা জীবন স্বপ্ন আমি ঢাকা মেডিকেলে পড়বো, বাট আই ওয়াজ সুপ্রিমলি হ্যাপি সামহাও যে আমি এই জায়গা থেকে বের হতে পারবো। ইট সাউন্ডস মানে ভেরি সেলফিশ। এবং আমার তখন একটা ছোট ভাইও, আমার চেয়ে 4 বছরের ছোট অনিন্দ। তো অনিন্দর জার্নিটার ব্যাপারটা কি ছিল, ও অসম্ভব রেসপন্সিবল একটা ছেলে, এবং হয়েছে কি অসম্ভব বুলিংয়ের ভেতর দিয়ে গেছে। যেমন আমার রেজাল্ট খুব ভালো হতো, ও হলো ধরেন 10-এ পাস করতো, তখন আমার মনে আছে যেহেতু আমার বাবা মা খুব ভোলা ভালা গোছের মানুষ, তখন গ্রেটার ফ্যামিলি একটা মিটিংয়ের মতো করে আমার মনে আছে আমার ভাইকে গাধা টাধা হাবি জাবি সবই বলা হতো। তো এটা করতে করতে আমি দেখেছি যে ওর লাইফে এই ছোট ছোট শব্দগুলো ওকে কিভাবে ইম্প্যাক্ট করেছে। আমি বহু রাত মনে করতে পারি যে ও ঘুম থেকে উঠে গিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, যে ও কিছু একটা দেখতে পায়, কিছু একটা মানে শুনতে পায়, এবং সব মানুষ, ও কখনো ভূত দেখতো না, ও মানুষ দেখতো, বুলি করা মানুষ দেখতো। তো ওই জায়গা থেকে না আমার নিজের মধ্যে এরপরে হচ্ছে যে আমি যদিও বেরিয়ে এসছি, আমার মাই ব্রাদার ওয়াজ দেয়ার আর কি। তো ওইখানে ওর আলহামদুলিল্লাহ কিভাবে যেন ওর রেজাল্ট খারাপ হতে হতো, এসএসসিতে গোল্ডেন 5 পেয়ে ফেললো কিছু একটা, দেন ওকে মানুষ খুব সিরিয়াসলি নেওয়া স্টার্ট করলো। তো এরপরে ও পরবর্তীতে এইচএসসি তো ভালো করলো, এরপরে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হলো, ও জার্মানিতে এমএসসি করলো, খুব রিসেন্টলি সেপ্টেম্বরে ও ইউনিভার্সিটি অফ টরন্টোতে পিএইচডি করতে গেছে। বাট এখনও যদি আপনি কখনো ওর সাথে 1-to-1 কথা বলেন, ওর বলে যে আপু যত কিছু জীবনে অর্জন করি, ভেতরে যে কেউ একটা বলে ইউ আর নট গুড এনাফ ইজ ভেরি লাউড, এবং তখন হয় কি যে আমরা সাকসেসটাকে সেলিব্রেট করতে পারি না। সো আমার কাছে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে যারা আমার সাথে পজিটিভ প্যারেন্টিং হয়েছে কি, আমি যখন র্যান্ডম ভিডিও করি, এটা কিন্তু আপনার এনভায়রনমেন্টে কোনো চেঞ্জ আনে না,
সো আই ওয়াজ থিঙ্কিং যে এটাকে কীভাবে একটা কম্পোজ জায়গাতে নেওয়া যায়। দেন কিন্তু আমরা লাইফস্প্যান থেকে পজিটিভ প্যারেন্টিং কোর্সটা এনরোল আমরা করি, যেটা 12 ঘন্টার একটা কন্টেন্ট। আপনি একটানা দেখলে কীভাবে আমাদের র্যান্ডম ভিডিওগুলো অনেকেও করছেন যে মোটিভেশনাল। প্যারেন্টিং ইজ নট মোটিভেশন, প্যারেন্টিং ইজ আ ভার্ব। আমি অ্যাকশন হিসেবে বলতে চাই, নাউন হিসেবে না, যে এক্স্যাক্টলি কিভাবে বলবো, কি করব। তো ওই ভিডিওটার একটা জায়গাতে আমি এই কথাটা বলি যে আমার যদি আসলে সামর্থ্য থাকতো যে সারা পৃথিবীর কোথাও একটা দোকানে খুব সুন্দর একটা শৈশব কিনতে পাওয়া যায়, আমি অবশ্যই ওই জায়গাটাতে যে আমার ভাইয়ের জন্য একটা শৈশব কিনতাম, বিকজ ওটা আমি এনশিওর করতে পারি নাই। বাট এখন ওইটুকুন আমার সামর্থ্য আছে, আমি অনেকের জন্য হেলদি শৈশব কিনতে পারি। অসাধারণ, অসাধারণ। সো আপনার এত সুন্দর করে বলার স্কিলটা কি খুব ন্যাচারাল? একদম, মানে আমার কাছে মনে হয় এটার মনে হয়নি এটার জন্য কোনো প্র্যাকটিস ছিল। কিন্তু আমার ওই যে বলছিলাম, আমার বাবা তো কি বলবো, আমার মনে হয় বাবার একটা ভূমিকা আছে। ওই যে বলছি যে এটা বলো আমি বলছি এটাই। ওকে, আরেকটা বিষয় একটু আসতে চাই, যেটা আমি নিজেও অনেকটা ফেস করেছি, কারণ আমি গ্রামে বড় হয়েছি এবং আমরা জানি যে ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রেই বয়ঃসন্ধিকালে একটা বড় ধরনের পরিবর্তন আসে এবং এই পরিবর্তনটা ধাম করে আসে। এই সময়টা বাবা মা একেবারেই চিনতে পারেন না অনেক সময় ছেলে মেয়েদেরকে, আর ছেলেমেয়েরাও চিনতে পারে না। এটা একটা খুবই ভয়ঙ্কর পিরিয়ড। এই ভয়ঙ্কর পিরিয়ডটাতে আসলে কিভাবে ডিল করা উচিত বাচ্চাদের বা পরিবারবর্গ সদস্য যারা আছেন তাদের? সত্যি কথা কি, আমরা আসলে কি এখন যদি আমি এটাকে যতই গুছিয়ে অ্যান্সার করতে চাই, এটা আসলে খুব সংক্ষেপে আমার উত্তর দেওয়াটা কঠিন। আসলে পজিটিভ প্যারেন্টিং এর ক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলি যে কানেক্ট বিফোর ইউ কারেক্ট। যেমন আপনার বাচ্চাকে আপনি পড়তে বসাতে চাচ্ছেন, ও এখন এসে বলছে আমি পড়বো না। সো আমাদের প্যারেন্টাল ইগো কাজ করে যে আমি অ্যাজ আ প্যারেন্ট বলছি পড়ো, তুমি পড়লা না, এটা একটা মিসবিহেভিয়ার বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার বা বেয়াদবি, আপনি যেভাবে এটাকে ট্যাগ করেন। এবং আমরা ওই ইগো থেকে বিহেভ করি, কেন পড়বা না, কি হয়েছে, এটা এখনই পড়তে বসবো, আমি কিন্তু কালকে থেকে এটা করে দিব। দেন আমরা ডিরেক্টলি উই মুভ ইনটু কারেকশন। সো আপনি দেখবেন আমরা যখন বাচ্চাদের সাথে ইন্টারাক্ট করি একদম ডে 1 থেকে, আমাদের মেজর অ্যাপ্রোচ হচ্ছে কারেকশনের অ্যাপ্রোচ। আগে কারেক্ট করব, এটা আগে কারেক্ট করে বসাই দিতে হবে। অ্যান্ড দেন আমি যখন দেখবো অল কারেক্টেড, আমার গুড প্যারেন্ট, মানে আমি কিছু একটা করেছি। বাট এখানে অপোজিটটা ইজ অলওয়েজ হেলদি। সেটা হচ্ছে ইফ ইউ কুড কানেক্ট। এটার বলতে আমরা বুঝাই যেমন ও পড়তে চাচ্ছে না, দেন ক্যান ইউ কানেক্ট উইথ দ্য ইমোশন, যে আমি বুঝতে পারছি তোমার এখন ভালো লাগছে না। এই যে ফার্স্ট লাইনটা, জাস্ট ফার্স্ট লাইনটা, আচ্ছা ঠিক আছে আমরা কি তাহলে 6টায় বসতে পারি, এটা হচ্ছে অফারিং অল্টারনেটিভস। আমি আপনার যত অডিয়েন্স আছে, যা সিঙ্গেল একটা প্যারেন্টিং ট্রিক্স এইটুকুনের মধ্যে দিয়ে বলবো, বাচ্চা এসছে, ইমোশনটা ধরেন, ওটার জন্য এক্সট্রা লাইন মানে একটু স্পেন্ড করেন, অ্যান্ড দেন অল্টারনেটিভ দেন, দেখবেন প্যারেন্টিংয়ের অনেকগুলো প্রবলেম অটোমেটিকলি সলভড। এখন এই সেম জিনিসটা, আমি এখন রুই মাছ খেতে চাচ্ছেন, ভালো লাগছে না, ওকে আমি বুঝতে পারছি তোমার ভালো লাগছে না, বাট সরি আমার কাছে এটা নেই, আমি কি ডিম ভেজে দিতে পারি? সো সুইচ ইনটু অল্টারনেটিভ। তখন হয় কি, আর অল্টারনেটিভ দেওয়াটা বাচ্চাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। দুটো কারণ, আপনি যখন অল্টারনেটিভ দেন, আপনার বাচ্চা তখন ওটাতে চুজ অ্যান্ড পিক করতে ব্রেন খাটাতে শুরু করে, ট্যান্ট্রাম থ্রো করার চেতে। তো এটাও কিছুটা টাইম কাটায় এবং ওর ডিসিশন মেকিংটাও অটোমেটিক্যালি তৈরি হয়। যেমন বাথরুমে গোসল করাতে যাচ্ছেন, আপনি তো সাবান দিয়ে ডলেই গোসল করাবেন, স্টিল আক্স আগে মাথায় পানি দেবো না গায়ে পানি দেবো। So you are just creating a child যার নিজের একটা ওপিনিয়ন আছে, is very important in life, later life এ খুব ইম্পর্টেন্ট। রাইট, আপনি খুব চমৎকার একটা কথা বলেছেন আপনার ভাইকে নিয়ে। আপনি যখন বলছিলেন আপনার চোখ ছলছল করছিল, আমরা অনেক জায়গাতে দেখি ভাই বোনদের সম্পর্কগুলো অতটা মধুর হয় না। ভাই বোনের কথা বলে না, বোন ভাইয়ের কথা বলে না, ভাই ভাইয়ের কথা বলে না, একটা বড় ধরনের দূরত্ব। আবার কিছু কিছু পরিবারে দেখা যায় যে ভাই বোনরা অতি ফ্রেন্ডলি, এত ফ্রেন্ডলি যে মনে হয় যে ওখানে গিয়ে বসে কিছুক্ষণ ওদের কথাবার্তা শুনি। আসলে এই বিষয়গুলো, এই ফ্রেন্ডলি করা বা পজিটিভ করার ক্ষেত্রে কি কোনো ধরনের কোনো ভূমিকা আছে বাবা মায়ের বা পরিবারে যারা গার্ডিয়ান আছেন তাদের? এটা আমার কাছে মনে হয় যে খুব স্পেসিফিক অ্যান্সার আছে কি না, আমি মনে হয় না খুব স্পেসিফিক অ্যান্সার আছে। তবে বাবা মার একটা ভূমিকা কিন্তু থাকে। আমাদের বাবা মাদের প্যারেন্টিংয়ে আপনি দেখবেন আমরা এটাকে একটা অপরাধ বলি, সেটাকে আমরা ফেভারিটিজম হিসেবে টার্ম করি। দেখবেন যে বাচ্চাটা একটু লেখাপড়ায় ভালো, অথবা ধরেন একটু ম্যানার্স আছে, ওকেই সবকিছু কিভাবে যেন একটা হয় কি যে ওটা আমাদের মানে যে হ্যাঁ না ঠিক আছে, ও হচ্ছে রাজু, ও হচ্ছে সাজু, হ্যাঁ রাজু বলতে গেলে চোখ এত বড় বড় হবে,
তবে সাজু বললে আছে আর কি সাজু, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে যে এই জিনিসটা আমাদের, যেমন ধরেন আমার ভাইয়ের কথা যদি বলি, ওর কিন্তু সারা জীবন আমাকে ঘৃণা করার কথা, কারণ আই এম দ্য ফার্স্ট পার্সন যার জন্য ওর কম্প্যারিজনটা স্টার্ট হলো। তো হয় কি, এটাকে কতজন আসলে খুব হেলদি ওয়েতে হ্যান্ডেল করতে পারে। তো তবে আমি একটা জিনিস বিশ্বাস করি, ভাই বোনের সম্পর্কটা হচ্ছে এত ঐশ্বরিক একটা সম্পর্ক, তো যাদেরটা সুন্দর তাদের মনে হয় এটা আল্লাহর রহমতের জন্যই সুন্দর, আর যাদেরটা সুন্দর না সেটা হয়তো আমাদের ম্যান মেড আরো অনেক কিছু থাকতে পারে। তো এটার কোনো ওয়ে নাই যে আসলে কি করলে এই সম্পর্কটা সুন্দর হয়, কিন্তু বেসিক হচ্ছে অ্যাজ আ প্যারেন্ট আমাদের রোল, আমরা যেন ওদের ভিতরে বিভেদটা তৈরি না করি যে একজন নিজেকে ছোট একজন নিজেকে বড়, এই জায়গাটায় মানে নিজেদেরকে নিয়ে নেয় অ্যাটলিস্ট। চমৎকার। আমরা একটা গুড নিউজ দিতে চাই আমাদের দর্শকদেরকে। লাইভ স্প্রিং যেটা করছে কোন একটা কনফারেন্স বা কনভোকেশন, সামিট, আমাদের সামিট, রাইট? আপনি যদি আমাদের একটু বলেন যে আসলে কি হতে যাচ্ছে। ভাই বেসিক্যালি হয়েছে কি, আমরা তো গত 7 বছর ধরে মানে কাজ করছি আমাদের এই জায়গাটা নিয়ে, এবং আপনি যেটা শুরুতে বলছিলেন যে আমরা একটা আপ্রাণ চেষ্টা করছি একটা চেঞ্জ করার। এখন আপনি যদি জাস্ট একটু চোখ বন্ধ করে আশেপাশটা নিয়ে চিন্তা করেন, অন্য দেশের দিকে তাকান, একটা ভয়েস খুব লাউড লাগে না যে আমাদের ফ্যামিলি দরকার নাই? তো এই জিনিসটা কিন্তু খুব খুব একটা পাওয়ারফুল জিনিস। আমি একটা ছোট উদাহরণ দেই, যে আমার বাবার কিন্তু সামর্থ্যটা ছিল যে উনি যতটুকু লাইফে ট্রাভেল করেছেন বা ফ্যান্সি জিনিসপত্র কিনেছেন, এটার পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারতেন। শুধু যদি আমার মধ্যবিত্ত বাবা আমাকে ডাক্তার বানাতে না চাইতেন, আমার ভাইয়ের ভবিষ্যৎ বা এরকম কিছু না করতেন। তো একটা পরিবারে বাঁধা পড়া মানুষ কখনো আদর্শ কনজিউমার না। ওরা মানে আমি কি বলবো ওটাকে, খরচ করার আগে ওরা 14 বার চিন্তা করে যে না আমার পরিবারের জন্য এটা, না 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 এখনই চাইলে এটা করা যাবে না একটু। তখন হয় কি, আপনি আদর্শ না, মানে আপনার কাছ থেকে টাকা নিয়ে এটা কঠিন। আপনি চট করে আজকে আইফোন 14 প্রো ম্যাক্স, কালকে 15 কেনার আগে 3 বার চিন্তা করেন আরেকটা কিছু। তো পরিবারের তাহলে তো আইডিয়াল এনভায়রনমেন্ট কি হবে? আমরা আশেপাশে একটা পুঁজিবাদী সমাজ ব্যবস্থায় আছি। ইটস অল অ্যাবাউট আপনি যত লোন দিয়ে আপনার যখন বন্ধনগুলো আলাদা, তখন আপনার অনেক রিক্রিয়েশন লাগে, তখন আপনার ডিজায়ারকে স্যাটিসফাই করার অনেক উপাদান লাগে আমি কি বলবো, টু সিল দ্য ভয়েড, ওই ভয়েডটাকে আটকানোর জন্য। তো আপনি যত আমি যে শক্তিটার কথা বলছি, এটা না দেখা যায় না এটার গন্ধ নেওয়া যায়, কিন্তু আপনি দেখবেন ইটস লাউড। আপনি এটা ফিল করতে পারবেন যে ফ্যামিলি দরকার নাই, এবং আমাদের প্রক্রিয়েশনের দরকার নাই, বাচ্চা নেওয়ার দরকার নেই, বাচ্চা করার দরকার নেই, কারণ আপনাকে ফ্রি বার্ড করা আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট, আমি ওভারঅল বলি। তো আমরা লাইফ স্প্রিং থেকে 7 বছর কি করেছি, আমরা বলেছি পজিটিভ প্যারেন্টিং, বিকজ এটা আমরা প্রায়োরিটাইজ করি। আমরা সেক্সুয়াল হেলথ নিয়ে কথা বলেছি, কোনো কারণ নাই আপনাদের দুটো রিলেশনশিপ যদি ভালো হয় এটাতে আমাদের কতটুকুন ফাইন্যান্সিয়াল বেনিফিট, কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছি। আমরা মানুষের প্রিভেনশন নিয়ে বেশি কথা বলেছি। হেলথ কেয়ার ইন্ডাস্ট্রিতে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো, এখানে প্রিভেনশনে ইনভেস্টমেন্ট কম, নাই, জিরো, নীল। কিওরে বেশি, কারণ কিওরে টাকাটা আছে। কিন্তু আপনাকে যদি আমি এখন হাঁটাইতে বললে যদি এখন এটা হয়, তখন হাঁটানোর জন্য কোনো কনফারেন্সে আপনি টাকা পাবেন না। তো এক কথায় যদি আমরা বলি যে আমরা প্রিভেনশন নিয়ে কথা বলেছি, যাতে আপনার অ্যাংজাইটি কম হয়, আপনার ওসিডি হলে, আপনি জানেন সেলফ হেল্পের টেকনিকগুলো কি কি। লাইফ স্প্রিংয়ে কনসালটেন্ট যারা আছেন, সাইকোলজিস্ট যারা আছেন, তারা কতজনের ঘরে ঘরে গিয়ে হেল্প করতে পারবেন। তারা একটা বেসরকারি প্রতিষ্ঠান যাদের নিজস্ব ফান্ডে চলে, আমরা 1 টাকা কোনো ব্যাংক লোন নিয়ে লাইফ স্প্রিং বানাইনি। তো আমাদের ফাইন্যান্সটা টোটালটাই, সো আমরা অ্যাওয়ারনেসের কাজগুলো করি, কারণ হচ্ছে যে আমরা আপনাদের সবাইকে সার্ভ করতে পারবো না, লাইফ স্প্রিং পারবে না। আমি পার্ট অফ ইট, আমি দেখি ওদের জার্নিটা, যে এখানে যথেষ্ট এফোর্ট দিতে হয় এই জায়গাটাতে। এবং ওই যে বলছি যে শক্তিগুলোর কথা বললাম, ওরাও এত বেশি শক্তিশালী, তার বিরুদ্ধেও কিন্তু আমাদের একটা অদৃশ্য লড়াই থাকে। কজন এটা বাইরে থেকে বুঝতে পারে আমরা ঠিক জানি না, কিন্তু আমরা আসলে ওই ন্যারেটিভটা ক্রিয়েট করতে চাই। যদি সারা পৃথিবীতে এরকম একটা প্যারেড হয় যেটা নিয়ে আপনি প্রাউড ফিল করেন, তাহলে ওয়াই নট দেয়ার ইজ আ সামিট যেটা নিয়ে আপনি ফ্যামিলির জন্য দাঁড়াবেন। 14ই অক্টোবর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আমরা লাইফ স্প্রিং এর প্রথম সামিটটা অ্যারেঞ্জ করছি, এবং যেটা টাইটেল হচ্ছে ফ্যামিলি ফার্স্ট। এবং আমরা চাই আপনারা যারা ভিডিওটি দেখছেন, আপনারা নিজেদের সময় থেকে জাস্ট 10 মিনিটস বের করে আমাদের সামিটে জয়েন করেন, জাস্ট টু, আমি বলবো সলিডারিটিটা দেখানোর জন্য, সবার জন্য। বাট দেয়ার ইজ আ রেজিস্ট্রেশন ফি ডেফিনেটলি, অ্যাজ দ্য ভেন্যু আমাদের আরো, আমরা লিংকটা এখানে দিয়ে দিব ভিডিওতে। তো আমরা চাই কি আপনারা সলিডারিটিটা দেখান যে ফ্যামিলি ফার্স্ট, কারণ আদারওয়াইজ আপনি ঘরে বসে আপনি এই বাসটা তৈরি করতে পারবেন না, ফ্যামিলি আমার জন্য কত
কত ইম্পর্ট্যান্ট, এবং ওই শক্তিটা অনেক জিতে যাবে যদি আমরা অনেক সবাই চুপ করে থাকি। হ্যাঁ, সো সত্যি কথা, আমাদের লাইফ স্প্রিং এর সমস্ত কাজগুলো হচ্ছে ইন্ডিভিজুয়ালি একটা মানুষ ভালো থাকুক, পরিবার নিয়ে ভালো থাকুক, মায়ের সাথে ছেলের সম্পর্কের কত দোটানা একটুকে ইমপ্রুভ করা যায় কিনা। আরেকটা জিনিস কিবরিয়া ভাই, আপনি হয়তো আমার সাথে একমত হবেন যে বাবা মার তো একটা ব্যাপার আছে কি, ওরা যেভাবে এত বছর ধরে দেখে এসে সেভাবেই তারা প্যারেন্টিং করেছে। কিন্তু আমি যখন প্যারেন্টিং এর ভিডিওগুলো করি বা আমার সামনে যখন কারো কথা, আমি একটা কথা বলি, বাবা মার সাথে সেটা যত খারাপ বাবা মা হোক, খারাপ ব্যবহার করো না, কারণ এটার যে টোল তুমি এটা নিতে পারবে না লাইফে। True. যত কিন্তু আমি জানি